ফেরিসাল মাহমুদ রাসেল যেহেতু সাতক্ষীরা 4 আসন জামায়াতের দলীয় এমপি কাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে কথা উঠেছে, সেখানে আমি দুই একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েটি দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে জেলা জামায়াতের পক্ষ থেকে। আবার আমার প্রশ্নটা হলো, গোপনে কেন বিয়ে করতে হলো? এটি কি আগের স্ত্রীর সাথে এক ধরনের প্রতারণা কিনা? আর ভিডিও ভাইরাল হওয়ার পর কেন তিনি দ্বিতীয় স্ত্রী বললেন? তার সাথে যদি বা সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান তার ফেসবুক পেজে জানতে চেয়েছেন, এই এমপিকে কি মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায়মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিবৃতি দিবেন? দুইটা প্রশ্নের উত্তর যদি আপনার দেখেন। প্রথম কথা হচ্ছে, উনি যে কাজটি করেছেন, আমি প্রথম কথা এক শব্দ যদি আমি বলি, আমি মনে করি ন্যাক্কার জন্য কাজ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, আমি 3 ক্যাটাগরিতে এটাকে চিন্তা করতে পারি। যদি বলেন এটা সাধারণ মানুষ হিসেবে আপনি কি চিন্তা করেন, আমি একটা ব্যাখ্যা দিতে পারবো। যদি বলেন আইনজীবী হিসেবে আপনি এটাকে কি চিন্তা করেন, আর যদি বলেন ধর্মীয় দিক থেকেই আপনি কি চিন্তা করেন, 3টা দিক থেকে আমাদেরকে আলোচনা করতে ছোট ছোট হবে। করে বলুন। 3টা ছোট ছোট করে। যখন ব্যাপারটা আমার সহ-আলোচক রাসেল ভাই যখন এটাকে নিয়ে যাচ্ছেন, প্রথমে 71 নিয়ে আসলেন, 71-এ জামাতের ব্যাপক দর্শনের শিকার, ব্যাপক কিছু করেছেন। এরপরে এসে উনিকে এটাকে রিলিভেন্সি নিয়ে আসলেন হচ্ছে আপনার এই গাজী নজরুল ইসলাম সাহেবকে। তখন কিন্তু আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি তো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, উনি তো মুক্তিযোদ্ধা ছিল এবং এটি স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল। এখন কথা হচ্ছে, মুক্তিযোদ্ধা হলে যে সব দায় সব এই হয়ে যাবে, এটা আমি কোনো সাপোর্ট করি না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি নৈতিকতার চিন্তা করেন, মানে হচ্ছে বলা হয় তাকে এই সব বৈধ জিনিস, মানে শরীয়তে বলা হয় থেকে সব বৈধ জিনিস বৈধ হয় না যারা তাকওয়াবান তাদের জন্য। যারা তাকওয়াবান, সবকিছু যদি শরীয়তে বৈধ হয় তারপরে সবার জন্য। যেমন আপনি আমাদের স্কলার যারা আছে, যেমন মিজানুর রহমান আজহারী সাহেব, আহমদুল্লাহ সাহেবরা 3/4 পরা কিন্তু আমাদের শরীয়তে বৈধ, কারণ আপনি হাঁটুর নিচে হলে হবে। ওনারা যদি রাস্তায় 3/4 নিয়ে হেঁটে যান, আমরা কিন্তু এটাকে আমাদের জন্য এটাকে ভালো চোখে দেখবেন না। তেমনি একটা ইসলামিক দলের এমপি যখন একটা অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করবে 18 বছর, যদিও 18 বছর ভাই বার বললো 18 বছর শিশু, 18 বছর শিশু হয় না, সে 18 বছর হওয়ার পরে শিশু তো চলে যায়, তার মানে উনি একজন প্রাপ্তবয়স্কা। আমি এটা আসি প্রাপ্তবয়স্কা, দ্বিতীয় স্ত্রীর বাবা ছিল এবং প্রথম স্ত্রী শেখ আবিদ। আমি আসি। আপনার প্রথম কথা আপনি দেখেন, আপনি এটা দেখেন, আমি সাফাই গাচ্ছি না, প্রথম কথা বলছি, আমি প্রথমেই বলেছি আমরা কোন দিক থেকে এটাকে চিন্তা করব। প্রথম কথা হচ্ছে, কাবিননামায় ওনার যে কাবিননামার যে এটা আসছে, কাবিননামার কিন্তু প্রথম আমাদের আইনে বলে হচ্ছে, আপনি যদি বিবাহ করতে পারেন, বয়সের কোনো লিমিট নেই, তবে আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, যদি না নেন সেটা আপনার জন্য আইনি বরখেলাপ, শরীয়তগত বিধান না, আইনি বরখেলাপ, আইনি। কিন্তু যেহেতু প্রথম স্ত্রী এখানে সাক্ষী ছিল এবং প্রথম স্ত্রী নিজে ভিডিওগ্রাফিতে বলেছেন যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন, এবং দ্বিতীয় স্ত্রীও বলেছেন উনি আমার স্বামী। এখন কথা হচ্ছে, ভাই একটা প্রশ্ন তুললো, এআই জেনারেটর প্রথমে কেন বলেছিল? যারা ভিডিওটা ছেড়েছে, প্রথম ভিডিওটা যারা ছেড়েছে, তারা একটা পরিকল্পিত কাজ করেছেন। কেন করেছেন আপনি দেখবেন, এই ভিডিওটা আপনি একটু দেখবেন, ভিডিওটার মধ্যে নিচে দিয়ে লেখা আছে 2023 সাল। দেখেছেন কিনা ভিডিওটা? প্রথম যে ভিডিওটা ছেড়েছে লেখা আছে 2023 সাল। সিসিটিভিতে অটোমেটিকলি একটা ডেট চলে আসে, ওনারা কিন্তু একটা ডেট বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে 2023 সাল দিয়েছেন। তাহলে আমরা প্রথমে তখন এটাকে যখন স্ক্যানার করা হয়, তখন দেখেছে এটা হচ্ছে এআই এর কিছু অংশ এটার মধ্যে যুক্ত, এই জন্য অনেকে বলেছেন এটা এআই। পরবর্তীতে এটাকে ওনারা মানে সাপোর্ট করার জন্য আরেকটা ভিডিও ছাড়লেন, সেখানে কিন্তু বোঝা গেল, সেখানে যখন দেখাচ্ছে যে এমপি সাহেবের যখন কার্ড দেখাচ্ছেন, তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালে না, কারণ 2023 সালে উনি এমপি ছিলেন না, উনি এমপি হচ্ছেন 26-এ। তার মানে এই যে ভিডিওটা প্রথমেই বলেছেন এটা 2023 সালের, তখন এআই এর কথা বলেছে। দ্বিতীয়বার যখন ভিডিওটা হলো, এখন সাংবাদিকতা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা লাগবে ভাই। আপনি যখন এক চিন্তা করে আপনি সাংবাদিকতা করবেন একরকম, আপনি যখন চারপাশে সকল ডকুমেন্টারি নিয়ে সাংবাদিকতা করবেন আপনার কাছে ভিন্ন রকম মনে হবে। এই জন্যই তো বলা হয় সংবাদপত্রকে জাতির আয়না বলা হয়। আয়না মানে কি? আয়নার মধ্যে যদি একটা ছবি তুলে, আয়নার মধ্যে যদি ফিল্টারাইজ করেন, ধরেন আপনি ছবি তুললেন, আপনার মুখের মধ্যে দাগ দেখা যাচ্ছে ফিল্টার করা, তাহলে তো আপনি মুখের মধ্যে দাগ দেখবেন না। আয়না মানে হচ্ছে আপনার মুখের মধ্যে দাগও দেখা যাবে, আপনার কাছে সুন্দর লাগছে এটাও দেখা যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি সংবাদপত্রের কোন জিনিসটা নিয়ে আসবেন। যেহেতু প্রথমটা এআই জেনারেট কেন বলা হয়েছে? এআই জেনারেটর এই জন্যই বলা হয়েছে কারণ এটাকে আপনি কিছু দিন এআই করেছেন, এই জন্য এটা কিন্তু স্ক্যানারে গিয়ে এআই আসছে। দ্বিতীয় ভিডিও যখন আসছে তখন তো ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালের ঘটনা না, এটা 2026 সালের ঘটনা, উনি এমপি হওয়ার পরে। এখন কথা হচ্ছে, উনি এমপি হওয়ার ঘটনাটার আগে উনি বিবাহ কাবিননামা দেখিয়েছে। আপনি ডকুমেন্ট ছাড়া তো বিষয়, আমি সবকিছু যদি মেইন ডকুমেন্টস খুঁজি, ধরুন আমি যদি বলি আমার বাবা এটা আমার মা, আমি এটা কিভাবে প্রমাণ করবো? আমি আপনি প্রমাণ করতে পারবো? আমরা কিভাবে প্রমাণ করি? আমাদের ডকুমেন্ট, তাহলে আমাদের যেটাতে সুপারিশ করলেন, যেটাতে উনি সুপারিশ করেছিলেন সেখানে যদি আপনি কাবিননামা ভুয়া প্রমাণ করতে পারেন তাহলে বলতে পারবেন এটা ভুয়া। এখন কথা হচ্ছে, তার প্রথম স্ত্রী নিজে ভিডিওতে আসছেন, তার দ্বিতীয় স্ত্রী নিজেও বলেছেন। এখন কথা হচ্ছে, যদি ভুয়া হয় তাহলে আপনি কাবিননামাটা আপনি প্রমাণ করেন,
আমি শুরুতে আপনাকে বলেছি, আমি এখানে সাফাই গাচ্ছি না। ঘটনা সত্য। নৈতিকতার জায়গা থেকে, জি। নৈতিকতার জায়গা থেকে আমি বললাম যে ইসলামিস্টদের জন্য সবকিছু হালাল। যেমন মামুনুল হক সাহেবের যে গণনা করছে, উনি ঘটনা বিবাহিত ঘটেছে, ছিলেন। তিনিও দ্বিতীয় স্ত্রী কিন্তু দাবি করেছেন। তারপরে একটা ইসলামিস্টের জন্য এটা যায় না। এ মাদানী সাহেব কয়দিন আগে দ্বিতীয় বিয়ে করলেন, ছোট মাদানী সাহেব দ্বিতীয় বিয়ে করলেন, এটা কিন্তু অনেকে সমালোচনা করছেন, কারণ ওনাদের সাথে এটা যায় না। সব হালাল হালাল না, সব হালাল ইসলামিকরা গ্রহণ করতে পারে না। জি। এমন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো ডকুমেন্টারি চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে বয়সের পার্থক্যের কারণে ইসলামের একটা বিধান আছে, কুফু মিলতে হবে। কুফু মানে কি? বয়সে বয়সে মিলতে হবে। কিন্তু আপনি যখন এত বছর পার্থক্য বয়সে আপনি বিয়ে করলেন, মানলাম, কিন্তু আপনার সাথে এটা যায় না। এই জন্য আমি মনে করি জামাতের পক্ষ থেকে তাকে দলীয়ভাবে, সে কিন্তু আইনের বরখলাপ করেন নাই, শরীয়তের বরখলাপ করেন নাই। যেটা করেছেন আমাদের সৌন্দর্যের বরখলাপ, যেটা ইসলামী দলের সৌন্দর্য বরখলাপ করেছেন, দলীয়ভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে দলকে না, আমি বিবৃতি দিয়েছেন, দল অলরেডি বিবৃতি দিয়েছেন। দল বলেছেন যে আমরা এটা পুরো পুঙ্খানুপুঙ্খ সব তদন্ত করে ব্যবস্থা নেবেন, আমরা একটা ব্যবস্থা যে আজকে ঘোষণা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি জিনিসটা পরিষ্কার না করে যে তিনি দলের সাথে প্রতারণা করেছেন কিনা এক, এবং সেই সাথে যদি বলি এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছেন কিনা, যেহেতু তিনি জনগণের প্রতিনিধি। দেখেন, আমি আপনাকে বলেছি, আমি আপনাকে তিনটা ক্যাটাগরিতে চিন্তা করতে হবে। যদি সামাজিকগত আপনি চিন্তা করেন, তাহলে এটা ওনার সাথে কখনো যায় না, এটা কখনো যায় না। কিন্তু আমাদের সমাজে তো আমরা দেখি বয়সের পার্থক্য অনেক। হুমায়ুন আহমেদের সাহেবের সাথে তার স্ত্রীর পার্থক্য ছিল 33 বছর, এরকম অনেকে 40 বা 50 বছর পার্থক্য আছে। এবং আমাদের অনেক আপনি অনেক ইসলামিস্টদের দেখবেন, তাদের মধ্যে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না। এটা 18 বছর 19 বছরের মেয়ের সাথে বিবাহ, একটা ইসলামিক দলের এমপি হিসাবে এটা ওনার সাথে যায় না, কুফু মিলে না। এজন্য এটাকে দলগতভাবে দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আপনি দেখেছেন নির্বাচন আগে নেত্রকোনার একজন এমপিতে উপজেলা সেক্রেটারি বিএনপির, তাকে এভাবে শর্ট প্যান্ট অবস্থা তাকে যে ভিডিও করা হয়েছে, পরবর্তী উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমাকে মব তৈরি করে আমাকে এই ভিডিওটা করানো হয়েছে। তার মানে এখন কথা হচ্ছে আইনি দিক থেকে যদি আপনি তাকান, এই যে আপনি মব তৈরি করলেন, এই যে আপনি একটা ভিডিও করলেন, এটা কি প্রাইভেসি? আপনি যদি এই প্রাইভেসি নিয়ে কথা না বলেন, আজ হোক কাল হোক আপনার ঘরেও যে কোনো আক্রমণ করবে। আপনি সবসময় কাবিন নামে নিয়ে ঘুরেন, আপনি সবসময় কাবিন নামে নিয়ে ঘুরেন, তাহলে এই যে মবের সংস্কৃতি চালু হলো, আপনি হুট করে একজনের বাসায় আপনি দেখেন, সেখানে কিন্তু ঢুকার ভিডিওটা আমরা দেখেছি, ঢুকার ভিডিও দরজাটা কিন্তু ভেঙে ঢুকে নাই, অটোমেটিকলি ঢুকেছে। উনি বলেছে ওনার যে ড্রাইভার ছিল, যে মেয়েটার মামা, এই মামাটা এটার সাথে জড়িত। এই মামা নিজে বাইরে গিয়ে 7-8 জন লোক নিয়ে আসছেন, অটোমেটিকলি আসছেন, এমন না দরজা ভেঙে ঢুকেছেন। এবং কি আমরা আজকে একটা বিবৃতি দেখেছি, এই যে মামা, সে মামা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা দিয়েছেন, যে তার জীবনের ঝুঁকি আছে, সহযোগিতা দিয়েছে। তার মানে এগুলো একটা পরিকল্পিত হতে পারে। যাই হোক, যদি একটু রুহুল আমিন রাসেল, আমি অন্য একটা নতুন প্রসঙ্গে, যে এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা, যদি যুক্ত করতে চান যুক্ত করতে পারেন, নাহলে আমি নতুন প্রশ্নে যাই। না, আমি জাস্ট দুই একটা পয়েন্টের সাথে যুক্ত করি, যেটি হচ্ছে আরেকটি যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা গেছে তিনি নীলা নামে কোনো এক নেত্রীর বাসায় মরিয়ম বেগমের নামের ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন। আমি কিন্তু আর কি ভিডিওতে যাইভাবে ওনারা কথোপকথন, সে আলোকে বলছি, বা অনেকটা গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলেন, এবং দ্বিতীয় বয়সে যেতে পারেন কিনা সেটা। হ্যাঁ, এবং ওই ভিডিওতে দেখা গেছে যে নজরুল ইসলামকে যারা জেরা করেছেন, তারা নীলা নামের এক নারীর কথা বলছেন, এবং এই যে নীলা, তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত, এবং তিনি আওয়ামী লীগের নেত্রী হিসাবে সেখানে তার সঙ্গে কথোপকথন হচ্ছিল। অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে জামাতের যে অবস্থান, সেই আওয়ামী লীগেরই নেত্রীর সঙ্গে তার কি দেন দরবার কি কারবার, এটা তো আমরা পরিষ্কার এই ভিডিওতেই দেখতে পারলাম। আমরা যেটি এআই না, যেটা সবাই স্বীকার করছে, এটাই তো ধ্রুব সত্য। তথ্য অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সব তথ্য না, কিন্তু যেটি চিরন্তন সত্য সেটি তো সত্য। তো সেই সত্যকেই আমরা মেনে নিলাম, এবং আবারও প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম যে ইসলামের কথা বলে, তার সঙ্গে যে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং জামাত যে একটি চরিত্রহীন, আদর্শহীন, দায়িত্বহীন, অনৈতিক দল, যার গুরু মওদুদি, জামাত যে পাকিস্তান মেড ইন পাকিস্তানি যে দর্শন নিয়ে জামাত চলে, তারা যে ইসলামের নামে, ধর্মের নামে এদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা বা চাতুর্যপূর্ণ প্রতারণা করে, এবং নৈতিকতার কথা বলে, ধর্মের কথা বলে নিজেরাই যে বিধর্মীদের মতো আচরণ করে, নিজেরাই যে অনৈতিক কাজ করবার করে। আমার সহ-আলোচক তিনি সুন্দরভাবে বললেন, আইনজ্ঞ মানুষ, আইনের মানুষ। আমরা তো আইনের মানুষ না, তাই তার মতো বলতে পারলাম না যে তিনি আইনিভাবে কোনো অপরাধ করেননি, কিন্তু তিনি একটু স্বীকার করেছেন যে তিনি নৈতিকভাবে তার অবক্ষয় হয়েছে। কয়েকদিন পর হয়তো বলবেন যে এইটুকু ক্ষমা করে দেওয়া যায়, এইটুকু মাফ করে দেওয়া যায়। এবং জামায়াত ইসলাম আমিরও যদি কালকে এই ধরনের ঘটনা ঘটে, জামায়াতের নেতাকর্মীরা বা জামায়াতের শুভাকাঙ্ক্ষীরা এই ধরনের কথাই বলবেন, কারণ জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে বিতর্কিত অবস্থায় করবার চেষ্টা করে। তাদের এখন প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে
কাঠগড়ায় দাঁড় করানো, যে মুক্তিযুদ্ধ একটি ভুল ছিল, হ্যাঁ, পেয়ারা পাকিস্তান এই তাদের জন্য ভালো ছিল, গনিমতির মালই তাদের জন্য হচ্ছে রাজনীতির নিয়ামক, সেটি তারা এখন দেখাচ্ছেন এবং আরো দেখাবেন। এটি তাদের অরিজিনাল চরিত্র আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে তারা মানুষকে এমনভাবে বিভ্রান্ত করতে পারেন, মানুষ এটি বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, জামাতের তারা ধর্মের লেবাস দিয়ে মানুষকে ঘরে ঘরে যেভাবে গিয়ে মানুষকে আর কি বিভ্রান্ত করছেন, এবং তার খেসারত তো আমরা দেখছি এবং সামনে আরো দেখব। এখন সেই জায়গাটাই হয়তো প্রধানমন্ত্রী মনে করেন কিনা এই জামাতের এই এমপির এই ঘটনার কারণে জামাত থেকে অনেকেই সরে যাবে? না, সরবে না। এরা হচ্ছে ওই যে রসুনের কুয়া সব এক জায়গায় বলা হয় না, গোড়া। হ্যাঁ, এদের চরিত্র এরকমই। তারা ধর্মেরটাকে একটা প্রোডাক্ট হিসাবে বিজনেস করে। বেসিক্যালি তারা হচ্ছে ইসলামের সাথে তাদের সম্পর্ক হচ্ছে মৌদুদিবাদের সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে পাকিস্তানের সঙ্গে, কারণ জামাতের হেডকোয়ার্টার পাকিস্তান। অসংখ্য ধন্যবাদ। আল মামুন রাসেল, আপনি যদি তার কথার জবাব দিতে চান। আমি তার অভিযোগগুলো বলি। জামায়াত ইসলাম এবং ইসলামী দল না, তাদের মুখে ইসলাম মানায় না, চরিত্রহীন, অগণতান্ত্রিক এবং এই দল হচ্ছে জামায়াত ইসলাম, এবং তাদের চরিত্র আস্তে আস্তে করে এখন প্রস্ফুটিত হচ্ছে। তাদের চরিত্র একাত্তরে পরিষ্কার হয়েছে। আমি ধারাভাবে বক্তব্যে বিশ্বাসী না কখনো, এবং আমি মনে করি রাসেল ভাই খুব সিনিয়র একজন সাংবাদিক মানুষ। সিনিয়র না সাংবাদিক, সিনিয়র সাংবাদিক একটা বয়স লাগে নাকি? সিনিয়র সাংবাদিক আবার অনেকে আবার আবার গালি হয়ে গেছে, তো এটা আবার অনেকে নিতে চায় না। যাক, মানে জ্যেষ্ঠ সাংবাদিক বলি আমি ওনাকে। উনি একজন, যেহেতু উনি একটা বড় একটা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, তার মানে একটা বড় একটা পত্রিকা, খুব জনপ্রিয় একটা পত্রিকা চালান, সেই হিসাবে ঢালাওভাবে কথা আমি বিশ্বাসী না যে আপনি ডিরেক্ট একটা দলকে চরিত্রহীন, পাকিস্তানের বীজ, এগুলো মনে হয় বিএনপি যারা রাজনীতি করে বা আওয়ামী লীগের যারা তারাও এই শব্দ চয়ন করে না আমার মনে হয় আর কি। তো এই জন্য এইসব শব্দ চয়নের ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনা করে করা উচিত। কারণ চরিত্রহীন যদি জামাত হয়, তাহলে চরিত্রবান কে? তাহলে কি চরিত্রহীন দলের আমাদের প্রধানমন্ত্রী প্রথম দিন শপথ নেওয়ার পরে চরিত্রহীন দলের প্রধানের কাছে গিয়ে বাসায় গিয়ে দেখা করে আসছেন? এগুলো আসলে যায় না আসলে। কারণ একসাথে তো ওনারা বিরোধী দল, সরকারি দল বিরোধী দল না থাকলে তো সরকারি দলের কোনো ভ্যালু নেই। তো দুই দল তো সাংবিধানিক পোস্ট তো দুইটাই। তো আপনি যখন এভাবে ঢালাওভাবে বলবেন, এটা আসলে যায় না। আর 71 সালে জামাতের এই কার্যক্রম, আপনি জানেন যে 71 সালে জামাত ছিল অষ্টম নবম ক্যাটাগরির একটা দল, একটা এমপি সিট ছিল না তাদের। আপনি ভাই বললো যে আল বদর, আল শামসের প্রধান নাকি মুজাহিদি নিজামিরে ছিল, আল বদর এটা আধা সামরিক বাহিনী, এটা প্রধান ছিল পাকিস্তানিরা, এবং এটার পুরো নেতৃত্ব ছিল বিহারিরা। এটা সেখানে আপনি বলেছেন জামাত হচ্ছে, আপনি ধরেন এই যে 11 দল এর আওয়ামী লীগের যে 11 দলীয় জোট, এই জোটে একটা দল আছে না সাম্যবাদী দল। এই সাম্যবাদী দলে এখন তো বর্তমানে আওয়ামী লীগের বিচার হচ্ছে এবার এর কারণে। এখন যদি ভবিষ্যতে 45 বছর পরে হুট করে সাম্যবাদী দল একটা অবস্থায় চলে গিয়েছে, কারণ তখন তো যেমন বিরোধী দল ছিল মুসলিম লীগ, সর্বসময় মুসলিম কিন্তু বিলীন হয়ে গেছে। জামাত ইসলাম আছে, এই জন্য জামাত ইসলাম নিয়ে এত একবার তো বিচার হয়েছে 73 সালে, আপনি 37,000 মামলা হয়েছে, সেখানে প্রায় 7,000কে আপনি সাজা দিয়েছেন। তার মানে বিচার তো হয়েছে। এখন যেমন আওয়ামী লীগের বিচার হচ্ছে, আপনি যে 15 বছর পরে আবার নতুন করে একটা বিচার করে সাম্যবাদী দল যদি ভালো অবস্থানে চলে যায়, আপনি যদি বলেন যত হত্যাকাণ্ড হয়েছে জুলাই, যত 1300 1400 সব সাম্যবাদী দল করেছে, তাহলে এটা কি জাস্টিস হবে? জাস্টিস হবে না। 1971 সালে জামাত ছিল এটা 7ম 8ম ক্যাটাগরির একটা দল। আপনি কি মনে করেন জামাত ইসলাম কোনো অপরাধ করে? না, আমি আপনি সেটা বলি নাই। আমি আপনাকে বলেছি তাদের অবস্থা কতটুকু ছিল। আপনি যে একটা দল, এত 30 লক্ষ মানুষ আমাদের শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষের মারার জন্যই তো কমপক্ষে 30 লক্ষ লোক লাগবে। তো মানে যেভাবে বলা হয় জামাতে সব করেছে, তাই 30 লক্ষ লোক লাগবে। তো ওদের তো আপনি গণা আপনি 10-15,000 লোকও পাবেন না পুরো বাংলাদেশে তখন, কারণ এত 7ম 8ম ক্যাটাগরি একটা দল ছিল। এখন কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা তো শুধুমাত্র ব্লেমের কারণে বললে হবে না। তো আমাকে বলতে হবে যে পাকিস্তানের বীজ যদি আপনি বলতে চান, তাহলে পাকিস্তানের আমাদের বর্তমানে যারা এখন ভালো অবস্থানে আছে, প্রত্যেকের তো পাকিস্তানের জন্ম। আপনি প্রত্যেকের তো পাকিস্তান দল, আওয়ামী লীগের সবচেয়ে বড় দল বলো, আওয়ামী লীগ তো পাকিস্তানের জন্ম। কোন দলটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তার মানে আপনি যদি পাকিস্তানি বীজ বলেন, পাকিস্তান, আমরা তো সবাই, আমাদের দাদারা তো পাকিস্তানি বলতো, তারা তো পাকিস্তানি ছিল। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমরা বাংলাদেশি বলতে পারবো। কিন্তু আমাদের জিয়াউর রহমান সাহেবরা, মতিউর রহমান নিজামী সাহেবরা, তারা কি বলতে পারবে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? তারা তো পাকিস্তান জন্মগ্রহণ করেছে। তার মানে আপনি তো কথা বলতে পারেন ভাই, কিন্তু আপনি কথা বলতে হলে আমরা চাই যার যতটুকু অপরাধ করেছে ততটুকু বিচার হোক, যার যতটুকু। এবারে এটিএম আজহার সাহেবের যে অ্যাপ্লাইড ডিভিশনের যে রায়, সে রায়, তারা তো যারা জাস্টিস ছিল তারা তো দলীয় জাস্টিস ছিল না, তারা তো রায় বেছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার। আপনার কাছে ছোট একটা প্রশ্ন রাখি, যেহেতু আপনি আইনের মানুষ। হ্যাঁ,
এই যে জামাতের যে এমপি, হ্যাঁ, এই গাজী আজহারুল ইসলাম, তার কি হওয়া উচিত আইনের দৃষ্টিতে? আইনে কি কি আছে, তার কি সাজা হতে পারে, বা আমি আপনাকে বলেছি, নৈতিকভাবে তার কি হওয়া উচিত, বা জামাতের দলগতভাবে? আমি আপনাকে প্রথমে বলেছি আমি বলছি, আইনের দিক থেকে, উনি খালাস, আইনের দিক থেকে উনি কোনো অপরাধী না। না, আমি আপনাকে বলেছি, আপনাকে তো আইনটা বুঝতে হবে। আইনের দিক থেকে কোন শব্দ, আপনি যেহেতু সে কাবিননামা দেখিয়েছেন, কাবিননামা দেখিয়েছেন, তার মানে এই যে ভিডিওটা দিয়েছে, এই ভিডিওটা কাবিননামার পরে, তার মানে তো সে তো অবৈধ কোনো কাজ করে না, আমাদের আইনে তো নাই। আপনি যেহেতু বলছেন আমি আপনাকে বলেছি সামাজিকতা দিক থেকে যারা ইসলামকে ওন করে, তারা সব হালালকে হালাম এই বলতে পারবে না, তাই বলতে পারবে না, সৌন্দর্য বলতে পারবে না। জামাতের কি করা উচিত? ওনার বিরুদ্ধে আমি তো মনে করি সরাসরি আইনি পদক্ষেপ নিতে হবে তার বিরুদ্ধে। তার আইনি পদক্ষেপ বলতে হচ্ছে দলীয়ভাবে পদক্ষেপ নিতে পারে, যেহেতু আইনের ভায়োলেশন করেন নাই উনি, আইনি ভায়োলেশন করেন নাই, ধর্মীয় ভায়োলেশনও করেন নাই, যেটা করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। একটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে একটা দল কি করতে পারে? সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। একটা দল সর্বোচ্চ এটা ছাড়া কিছু করতে পারবে না। আপনি যখন কেউ যখন কোনো অপরাধ করে, তখন দল কি করতে পারবে? সর্বোচ্চ বহিষ্কার করতে পারে। বহিষ্কার করতে যদি আইনি কোনো অপরাধ করে, তাহলে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এখন কথা হচ্ছে, সেখানে যে মবটা তৈরি হয়েছে, ব্যক্তিরা কি পারে এভাবে ধরতে? আমি আমার বাসায় আছে, হুট করে যদি আপনি এসে আপনি যদি ভিডিও করা শুরু করেন, এটা কি আইনভাবে, এটা কি সিদ্ধ? আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? আপনি যেটা করতে পারেন, যদি কোনো কোথাও অনৈতিক কাজ হয়, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে পারেন যে এখানে একটা অনৈতিক কাজ আসেন, আপনারা আসেন, সেটা করতে পারেন। কিন্তু সেটা না করে আপনি তো মব তৈরি করতে পারেন না, তো সুতরাং আপনাকে তো জায়গা, আপনি যখন চিন্তা করবেন আত্মপক্ষের সমর্থন, জামাতের জন্য বলেছে, বিবৃতি দিয়েছে যে আমরা আত্মপক্ষের সমর্থন চাই। আমি শুরুতে বলেছি নৈতিকতার দিক থেকে এটা যায় না, জামাতের মতো দলের কাছে যায় না, অন্যান্য দলের অনেক আছে, এটা নিয়ে কিন্তু আলোচনা হয় না। জামাত যেহেতু একটা, তাদেরকে বলা একটা সাদা পাঞ্জাবিতে যেমন একটা দাগ পড়লে এটা কিন্তু সব দেখা যায়, একটা কালো শার্ট কালো কোটে যে দাগ পড়ে এটা কিন্তু দেখা যায় না। তো জামাত যদি ইসলামকে ওন করে, তাদেরকে নৈতিকতার জায়গা থেকে তাকে এটাকে করতে হবে, সে জায়গায় জামাত দলীয়ভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এটা আমি মনে করি। দর্শক ধন্যবাদ। যদি আল মামুন রুহুল আমিন রাসেল, আপনি কিছু বলতে চান? আমার একেবারে সময় নেই, যদি কিছু যুক্ত করতে চান বলতে পারেন। না, আমি মনে করি যে এর সামাজিক আইনিভাবে কোনো ত্রুটি আছে কিনা আমি সন্দেহ করছি। আমি এখনো বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে এই জেনারেশন, আগে একসময় 3 বছর 4 বছর মাঝখানে গ্যাপ থাকতো, 18 বছর কেন 20 বছরও কেউ মেট্রিক পাস করতে। আমার মনে হয় 2026 সালে যখন 16 বছরে বা সর্বোচ্চ গেলে 17 বছরে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনার যেহেতু আর কি ক্লাস 9-এ যেহেতু একটা নিবন্ধন আছে, রেজিস্ট্রেশন আছে বোর্ডে, সেই রেজিস্ট্রেশনই তো প্রকৃত বয়সটা আছে। ওনার এনআইডি কার্ড নিশ্চয়ই হয়েছেন, যেহেতু 18 বছর, না হলেও এনআইডির জন্য নিবন্ধিত হয়েছে, বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে এখন স্কুল স্টুডেন্টদেরকেও নিবন্ধিত করা হয়। সেই জায়গা থেকে আমার দেখার বিষয়, এবং সেইখানে কোনো ত্রুটি আছে কিনা। এবং ত্রুটি নাকি বয়সের ত্রুটি কোনটা? আমি বলছি যে বয়সে তার যে 18 বছর বয়স দেখানো হলো, এবং তিনি যেটা জোর সুপারিশ করছি লিখলেন, সেখানে তার স্ত্রীর জন্য তার সুপারিশ করতে হলো। তার মানে এখানেও তো একটা নৈতিক, এবং তিনি যে শপথ নিয়েছেন এমপি হিসাবে, জাতীয় সংসদের সদস্য হিসাবে তিনি যখন শপথ নিয়েছেন, সেখানেও তো নৈতিকতার